এভাবে আর কেঁদো না রূপার মা। আর সারাটা দিন ধরে কেঁদেই চলেছো, এভাবে কাঁদলে তো তুমি মরে যাবে গো। কি দাদু ভাই, আজকে তো তোমার বড্ড খুশির দিন। আজ তুমি তোমার মনের মানুষকে তোমার মতো করে পেতে চলেছ। মনে মনে নিশ্চয় লাড্ডু ফুটতে শুরু করেছে। ওদিকে রানীমা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় ভীষণ আঘাত পায়, আর তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকে। রাজকুমার প্রতাপ তার মায়ের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি হয়ে গেল মা? তুমি এভাবে পড়ে গেলে কেন? চলো এক্ষুনি তোমাকে নিয়ে কক্ষে শুয়ে দেই। এখন আমি কি করব? এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? আমি যে বড্ড বিপদে পড়ে গেলাম। আমার যাওয়ার তো কোনো জায়গাও নেই, আর তাছাড়া এই ঝড় থামার তো কোনো নামও নেই। কি কি করব কি আমি এখন? তখনই তার সামনে হঠাৎ করে সেই সাধু বাবা এসে উপস্থিত হয়। পরী তো সাধু বাবাকে দেখে বড্ড অবাক হয়ে যায়। এ কি সাধু বাবা, আপনি আপনি এখানে? ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। সেদিন তো আপনার সাথে কোনো কথাই শেষ করা হয়নি, তার আগেই তো আপনি চলে গিয়েছিলেন। আপনার কাছে যে আমার অনেক অনেক প্রশ্ন আছে সাধু বাবা। না না, এখন আর কোনো প্রশ্ন নয়। আমি তোর কাছে এসেছি বিশেষ একটি কারণে। এই যে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছিস, এটা কোনো সাধারণ ঝড় বৃষ্টি নয়। এটা হচ্ছে একটা বিপদের ইঙ্গিত। সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে, আর এই বিপদে তোকে সাবধান করার জন্য আমি এসেছি। ওদিকে রানী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে। রাজা মশাই কোনোভাবেই রানীকে খাবার খাওয়াতে পারে না। রানী, রানী, তুমি কি কোনো কথাই শুনবে না? রাজবৈদ্য কি বলে গেল সবই তো আমি তোমাকে খুলে বললাম, কিন্তু তারপরও তুমি কেন কিছু খাচ্ছ না? তুমি যদি খাবার না খাও তাহলে তুমি কোনোভাবে সুস্থ হতে পারবে না। আর তাছাড়া তোমার সেই পুরনো রোগটা যে বাড়তে শুরু করেছে রানী। খেয়ে নাও, খাবার খেয়ে নাও বলছি। মহারাজ, আমি জানি আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আমি মা হয়ে আমার নিজের সন্তানের সুখকে কেড়ে নিয়েছি, আর তাই তো আমার শাস্তি হওয়া উচিত। আমি নিজেকে শাস্তি দিতে চাই। আর তাছাড়া আমার কুমার আমার উপর ঘৃণা করে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, তাই আমি চাই না এ জীবন রাখতে। আমি মরে গেলেই ভালো হবে, ভালো হবে। না রানী না, যে নিজের ভুল একবার বুঝতে পারে তার যে আর কোনো অন্যায় বা পাপ থাকে না। তাই বলছি, তাই তুমি শুধু শুধু নিজের আর দোষই করো না। আমি আমি দাসীকে বলছি তোমার খাবার নিয়ে আসতে। না না মহারাজ, দাসী নয়, আমার রাজপুত্র ফিরে এসে যদি নিজের হাতে আমাকে খাইয়ে দেয় তবে আমি খাবার খাবো, তার আগে নয়। কিন্তু রানী, এখন পর্যন্ত রাজকুমারের তো কোনো খোঁজই পেলাম না। কোথায় গেছে, কোথায় আছে, কিছুই তো জানি না। রাজকুমার রাজকুমার প্রতাপের অবস্থা দেখে যে আমার বড্ড চিন্তা হচ্ছে। রানীমা মারা যাবার পর থেকে এখন পর্যন্ত রাজকুমার কিছুটি দাঁতে কাটেনি, একা একা তার কক্ষেই বসে আছে। দিদিমা কত চেষ্টা করলো রাজকুমারকে খাবার খাওয়ানোর, কিন্তু রাজকুমার কিছুই খাচ্ছে না। আপনি একটু রাজকুমারকে গিয়ে বোঝান না, আর তাকে দেখুন কোনোভাবে খাওয়ানোর চেষ্টা করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ফুলকুমারী। আমাদের উচিত রাজকুমারকে কিছু খাবার খাওয়ানো, না হলে যে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে। আসলে সে নিজের মাকে সদ্য হারিয়েছে, তাই এরকমটা করছে।
তুমি থাকো, আমি এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলছি আর তাকে খাওয়ানোর ব্যবস্থা করছি। তোমাদের বলেছি না তোমরা কেউ আমার সামনে খাবার নিয়ে আসবে না, তারপরও কেন কেন আমার সামনে খাবার নিয়ে এসেছো? যাও, এক্ষুনি আমার সামনে থেকে খাবার নিয়ে চলে যাও, না হলে কিন্তু এই খাবার আমি সব ছুঁড়ে ফেলে দেবো। দাদু ভাই, এরকমটা করো না। আমি তোমাকে কত করে বুঝালাম, যেটা হয়ে গেছে সেটা তো হবারই ছিল। নিজেকে এভাবে আর কষ্ট দিও না, একটু খাবার মুখে দাও। না দিদা, না, আমার যে কিছুই ভালো লাগছে না। আমার বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমার শেষ সম্বল, কিন্তু মা মা আমাকে ছেড়ে এভাবে হঠাৎ করে কেন চলে গেল? আমি যে কিছুতেই আমার মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। কি গো, আজও খালি হাতে ফিরে এলে? আমার রূপাকে নিয়ে আসতে পারলে নে? না গো না, আমরা যে রূপাকে কোথাও খুঁজতে বাকি রাখিনি। তবে আমার মনে হচ্ছে কেউ হয়তোবা আমার রূপাকে অপহরণ করেছে গো। কারণ আমি একজনকে অন্ধকারে দেখেছিলাম, কালো চাদরে তার শরীর পুরোপুরি আবৃত ছিল। সে হয়তোবা আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমরা সবাই তো তার পেছনে অনেক ছুটেছিলাম, কিন্তু কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরই তাকে আমরা খুঁজে পেলাম না। কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কি বলছো কি? এতটা দূরে গিয়ে গিয়েও আমাদের মেয়েটাকে উদ্ধার করে আনতে পারলে নে? এক কাজ করো, কাল মহারাজের কাছে যাও, মহারাজকে সব কিছু জানাও। নিশ্চয় মহারাজ আমাদের মেয়েকে খুঁজে বের করার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছো। আর তাছাড়া আমরা তো অনেক খুঁজেও কিছুটি করতে পারিনি। মহারাজের কাছে যে এবার আমাদের ব্যাপারটা জানাতেই হবে। কি বলছেন কি সাধু বাবা? সামনে নতুন বিপদ আসতে চলেছে মানে? কি বিপদ? আর কোথা থেকেই বা আসতে পারে সেই বিপদ? তুই তোর বোন ফুলকুমারীকে ভীষণ ভালোবাসিস, তাই না? আর তোর বোন ফুলকুমারীর সামনে যে মহা বিপদ, আর ওকে বিপদ থেকে যে তোকেই রক্ষা করতে হবে। কি বলছেন কি? বিপদ? কিন্তু কোথা থেকে বিপদ আসছে আর কিভাবে বা সেটার মোকাবেলা করতে পারবো আমি? আমাকে বলে দিন। উত্তর দিক থেকে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে চলেছে, আর খুব তাড়াতাড়ি তোর বোন ফুলকুমারী সে বিপদে পড়ে যাবে। এই কথা বলে সাধু বাবা সাথে সাথেই উধাও হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টিও থেমে যায়। এই তো ঝড় বৃষ্টি থেমে গেছে, কিন্তু সাধু বাবা তো আমাকে এবারও পরিপূর্ণভাবে কিছু না বলে চলে গেল। উনি শুধু আমাকে এটা বলে গেল, উত্তর দিক থেকে নাকি ফুলকুমারীর মহা বিপদ আসতে চলেছে, কিন্তু ফুলকুমারীকে যে আমাকে রক্ষা করতে হবে। কিন্তু ফুলকুমারীর জন্য কি বিপদ আসছে সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি আমার আশ্রয় না খুঁজে ফুলকুমারীর সাথে দেখা করি। আমাকে যে ফুলকুমারীর পাশে দাঁড়াতেই হবে। কিন্তু রাজকুমার প্রতাপ, তোমাকে যে সত্যিটা মেনে নিতেই হবে। তাছাড়া তুমি যদি এটা মেনে নিতে না পারো, তাহলেও তো তোমার মা ফিরে আসবে না, তাই না? আর তাছাড়া তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তাহলে তাহলে রানীমা দূর থেকে যে বড্ড কষ্ট পাবে। তুমি কি রানীমাকে কষ্ট দিতে চাও বলো? না না, আমি যে কিছুই খেতে পারবো না, আমার গলা দিয়ে কিছুই নামবে না। প্রতাপ, তুমি কেন এমন করছো? নিজের কথাটা একটু চিন্তা করো। তাছাড়া তুমি এখন একা নয়, তোমার জীবনের সাথে অন্য একজনের জীবন জড়িয়ে আছে। তার কথাটা একবার ভেবে দেখেছো? কার কার কথা বলছো দিদা? প্রতাপ,
আমি কুমকুমের কথা বলছি। তোমার মা চলে গেছে, কিন্তু কুমকুমকে নিয়ে যে তোমার সামনের পথটা এগিয়ে যেতে হবে, তাই না? আর তাই তোমাকে ভালো থাকার চেষ্টা করতেই হবে। হ্যাঁ দিদা, তুমি ঠিকই বলেছো। আমার কুমকুম আমার পাশে থাকলে আমি ভালো থাকবো। কিন্তু কুমকুম কোথায়? ও কেন একটিবারের জন্য আমার কাছে এলো না? কোথায় আছে ও? ওকে আমার কাছে নিয়ে এসো। তখনই ফুলকুমারী সেখানে এসে হাজির হয়। রাজকুমার প্রতাপ, এই তো আমি আপনার কাছে এসেছি। এখন আমার কথাটা যে আপনাকে মানতেই হবে। আপনাকে এখন ভালো ছেলের মতো খাবার খেয়ে নিতে হবে। এই তো আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি যেহেতু আমার জন্য খাবার নিয়ে এসেছো, আমি খাবো, কিন্তু তুমি আমাকে খাইয়ে দাও। আমি তোমার হাতে আজ খাবার খাবো। আর এই যে তোমরা তোমরা সবাই এক কক্ষ থেকে বের হয়ে যাও। আমি কুমকুমের সাথে একা এই কক্ষে থাকতে চাই। রাজকুমার প্রতাপের কথা শুনে সবাই সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। আর রাজকুমার চন্দ্রকুমারও মনে মনে ভীষণ কষ্ট পায়, কিন্তু সে তার বন্ধুর কথা চিন্তা করে নীরবে সব কিছু মেনে নেয়। এরপর কেটে যায় আরো একটা দিন। ওদিকে সকাল সকাল প্রহরীরা রাজামশাইয়ের কাছে আসে। মহারাজ, একটা বিশেষ খুশির খবর আছে। কি বলছো কি? বিশেষ খুশির খবর? এই এই বিপদের সময় তুমি কি খুশির খবর নিয়ে এসেছো প্রহরী? বলো আমাকে। মহারাজ, আর চিন্তা করতে হবে না। আমরা রাজকুমার চন্দ্রকুমারের খোঁজ পেয়েছি। কি বলছো কি? এ তো ভারী খুশির খবর। রাজকুমার চন্দ্রকে খুঁজে পেয়েছো, কিন্তু কোথায়? কোথায় আবার রাজকুমার চন্দ্র? মহারাজ, রাজকুমার চন্দ্র খুব বেশি দূরে নেই। সে তার বন্ধু প্রতাপের সাথেই আছে। শুধু তাই নয়, সে তার স্ত্রীকেও খুঁজে পেয়েছেন। আর সাথে সাথে একটা দুঃখের খবরও আছে। এসব কি বলছো? রাজকুমার কোথায় আছে সেই খোঁজ পাওয়া গেছে, আর তার জীবন সঙ্গিনী ফুলকুমারীকেও খুঁজে পেয়েছো। তাহলে তাহলে আবার কি দুঃখের সংবাদ আছে বলো তো? আসলে মহারাজ, রাজকুমার প্রতাপের মা মারা গেছেন। কি বলছো কি? এ তো ভারী দুঃখের সংবাদ। যাই হোক, তোমরা এক কাজ করো, তোমাদের রানীমা তো অসুস্থ, এই খবর রাজকুমার আর কুমারীর কাছে জানিয়ে দাও। আর বলো, রাজকুমার না এলে তাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। তাই তাকে আর তার স্ত্রীকে সাথে করে তার মায়ের কাছে ফিরে আসতে হবে। মহারাজ, চিন্তা করবেন না। যত দ্রুত সম্ভব আমরা রাজকুমারের কাছে এসব খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ওদিকে রাজকুমার প্রতাপ যেন কিছুতেই ফুলকুমারীকে ছাড়া কিছুই ভাবতে পারছিল না। রানীমা মারা যাওয়ার পর যেন রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে অনেক বেশি আপন করে নিয়েছে। আমার মা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। সত্যি আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম মাকে হারিয়ে। বড্ড একা লাগছিল আমার। কিন্তু অবশেষে তোমাকে আমার পাশে পেয়ে আমার মনে হচ্ছে আমি একা নয়। তুমি তুমি সব সময় আমার পাশে থাকবে তো? এ কি, দিনের পর দেখি রাজকুমার প্রতাপ আমাকে আরো বেশি আপন করে নিতে শুরু করেছে। কিন্তু আমি তো এটা চাইনি। আমাকে তো রাজকুমারের সাথে ফিরে যেতেই হবে, কিন্তু এটা রাজকুমারকে কি করে বোঝাবো? আর তাছাড়া রাজকুমার চন্দ্রকুমার কিছুতেই প্রতাপকে এখন কিছু জানাতে চাইছে না। না না, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমাকে একবার রাজকুমার চন্দ্রের সাথে কথা বলতেই হবে, যেন সে তার বন্ধুকে সব কিছু জানিয়ে দেয়। না হলে যে ব্যাপারটা আরো অনেক বেশি জটিল হয়ে যাবে। কি হলো কি কুমকুম? তুমি চুপ করে আছো কেন? বলো না, তুমি আবার আমার মায়ের মতো
আমাকে ছেড়ে চলে যাবে না তো? সব সময় তুমি আমার পাশে থাকবে তো? আর সত্যি, এবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মরে যাব, আমি মরে যাব। কুমকুম, বলো কুমকুম, বলো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আসলে না মানে, না মানে। আমি জানি কুমকুম, তোমার উপর আমার এইটুকু ভরসা আছে। আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও ঠিক তেমন ভাবেই আমাকে ভালোবাসো। আর তাই তো তুমি কখনো কোনো দিনও আমার কাছ থেকে কোথাও যাবে না। রাজকুমার চন্দ্রকুমার আড়াল থেকে এই সব কিছু দেখে ভীষণ কষ্ট পায়। কি সময় যত এগিয়ে যাচ্ছে ততই দেখছি রাজকুমার প্রতাপ আমার ফুলকুমারীর প্রতি আরো অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। সে তো ফুলকুমারীকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। এখন এখন আমি কি করব? আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। আমি কি তাহলে এখন রাজকুমার প্রতাপকে সবকিছু খুলে বলবো? কিছুই তো বুঝতে পারছি না। না না, আমাকে আরো ভাবতে হবে। আর যে করেই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে আমি আমার ফুলকুমারীকে হারাতে পারবো না। এরপর কেটে যায় আরো একটা দিন। ওদিকে সকাল সকাল ফুলপরি আবারও রাজপ্রাসাদে আসে ফুলকুমারীকে সাবধান করতে। কি দিদি, আপনি? হ্যাঁ হ্যাঁ রাজকুমার, আমি একটি বিশেষ কারণে এখানে এসেছি। আসলে আসলে মহা বিপদ আসতে চলেছে, সেটারই ইঙ্গিত পেয়েছি। কি বলছেন? কি ফুলকুমারীর উপর মহা বিপদ আসতে চলেছে? কিন্তু কি সেই মহা বিপদ? আমাকে খুলে বলুন। আমি সেই সব কিছু আপনাকে এখন খুলে বলতে পারবো না, তবে আমি জানতে পেরেছি যে উত্তর দিক থেকে ফুলকুমারীর উপর এক মহা বিপদের ছায়া পড়তে পারে। আর এই রাজ্য তো উত্তর দিকের খুব কাছে, আর তাই আমি চাইছি না আপনি ফুলকুমারীকে নিয়ে এই রাজ্যে থাকুন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার রাজ্যে ফিরে যান, কারণ আপনার রাজ্য যে উত্তর দিক থেকে অনেকটা দূরে। আর তাই আমরা বেশ কিছুটা সময় পাবো ওই বিপদটাকে মোকাবেলা করার। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর আমিও এখানে আর এক মুহূর্ত আমার ফুলকুমারীকে রাখতে চাই না, কারণ এখানে যদি আমার ফুলকুমারী থাকে তাহলে আমার মনে হয় আমি আবার আমার ফুলকুমারীকে হারিয়ে ফেলবো। আর আমি এবার কোনোভাবে আমার ফুলকুমারীকে হারাতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই করুন। আর আমার কিছু কাজ আছে, আমাকে অনেক কঠিন কাজ করতে হবে। আমি এখন আসছি। ফুলকুমারীর সাথে আমার দেখা হলো না, কিন্তু আপনি ফুলকুমারীকে সব কিছু জানিয়ে দিন আর ওকে নিয়ে সাবধানে এখান থেকে চলে যান। এই কথা বলে ফুলপরি সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে পেয়ে তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়। দাদু ভাই, এখন তোমার শরীর কেমন লাগছে? হ্যাঁ দিদা, এখন আমি ভালো আছি। আসলে কুমকুম আমার বড্ড খেয়াল করে। ও যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কিছুতেই নিজেকে সামলে নিতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। কুমকুম আছে বলে তো আমিও এতটা ভরসা পাই, আর তোমাকে নিয়ে আমি চিন্তাও করি না। তবে কুমার, এবার যেহেতু তুমি স্বাভাবিক হয়ে গেছো, তাহলে আর তোমার আর কুমকুমের বিয়েটা দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা সম্পন্ন করে ফেলো। হ্যাঁ দিদা, আমিও সেটা চাই। আমি আর দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বিয়েটা সম্পূর্ণ করা উচিত। ঠিক আছে, তাহলে সেটাই হবে। আমি বরং কুমকুমের সাথে এ ব্যাপারে কথা বলি, আর দেরি করতে চাই না আমি। ওদিকে রাজকুমার চন্দ্রকুমারের রাজ্যের প্রহরীরা রাজকুমার প্রতাপের রাজপ্রাসাদে এসে হাজির হয়, আর রাজকুমারের সাথে তাদের দেখাও হয়ে যায়। কি তোমরা এখানে এসেছো যে? আর তোমরা জানলে কি করে যে আমি এখানে এসেছি? আর কেনই বা এসেছো? রাজকুমার, ক্ষমা করবেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনি এখানে এসেছেন।
আর তাছাড়া আপনি আপনার স্ত্রীকেও খুঁজে পেয়েছেন, তাই আমরা এসেছি আপনাকে এবং যুবরানীকে ফিরিয়ে নিয়ে যেতে। আর তাছাড়া আপনি শুনে আরো অনেক বেশি দুঃখিত হবেন যে রানীমায়ের শরীরের অবস্থা ভীষণ খারাপ। আপনি আপনি সেদিন ওভাবে রাগ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার পর থেকে রানীমা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। সে এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন যে আপনি যদি তার পাশে গিয়ে না দাঁড়ান তাহলে যে কোনোভাবেই তাকে আর বাঁচানো সম্ভব নয়। আর রানীমা স্বয়ং নিজে চান যে আপনি যুবরানীকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন। কি বলছো কি? আমার মায়ের অবস্থা ভালো না? না না, এটা কি করে হতে পারে? আমার মায়ের আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি আমি রাজপ্রাসাদে ফিরে যাব। তোমরা যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ফুলকুমারীকে নিয়ে আসছি। ফুলকুমারী, আমার আর এক মুহূর্ত এই রাজপ্রাসাদে থাকলে চলবে না। এক্ষুনি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। রাজপ্রাসাদে আমার মা ভীষণ অসুস্থ, আর তাই এক্ষুনি রওনা দিতে হবে, না হলে মাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু রাজকুমার, রানীমা তো চান না যে আমি ওই রাজপ্রাসাদে ফিরে যাই, কারণ উনি তো আমাকে পছন্দই করেন না। উনি তো আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে বনবাসে পাঠিয়েছিল। না না ফুলকুমারী, মা তো সব ভুল বুঝতে পেরেছে, আর তাই তো সে নিজে চাইছে আমি তোমাকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে হাজির হই। সত্যি বলছেন রাজকুমার? রানীমা আমাকে তাহলে মেনে নিয়েছে? আমার সত্যি সত্যি এবার বড্ড ভালো লাগছে। তাহলে চলুন না, আর একটু আমরা দেরি করব না, আমরা এখনই আমাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিই। তবে আমার বড্ড ভয় করছে রাজকুমার। আসলে রাজকুমার প্রতাপ কি আমাকে এখান থেকে যেতে দেবে? হ্যাঁ ফুলকুমারী, অবশ্যই, কারণ এখন যে আর সময় নেই। আমার দেয়ালে পিঠ থেকে গেছে। এবার যে রাজকুমারকে সব সত্যিটা জানাতেই হবে। আমি আর পারছি না, তোমাকে রাজকুমারের সাথে দেখতে আমি আর সহ্য করতে পারছি না। আমার বড্ড কষ্ট হয়, আর আজই আমরা রাজকুমারকে সবটা জানিয়ে দেব। হ্যাঁ রাজকুমার, সেটাই ভালো হবে। এখন রাজকুমার প্রতাপকে সব সত্যটা জানাতেই হবে। তাকে জানিয়ে দেব যে তুমি আমার স্ত্রী, আর তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমি এখানে এসেছি, আর সে ভুল করেছে আমার স্ত্রীকে ভালোবেসে। এসব সত্যের সম্মুখীন যে তাকে হতেই হবে। চলো, আমরা আর একটু দেরি করব না, এখনই আমরা রাজকুমার প্রতাপের কক্ষে যাই। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।